হ্যালো ভাইয়ারা, আশা করছি ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে মূলত আলোচনা করব। তো তোমরা মনে হয় ইতোমধ্যে জেনে গিয়েছো, তারপরে আমি আরেকবার একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে আমরা তো অ্যাডমিশন প্রোগ্রামে তোমরা দেখেছো যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে, তাই না? তো আমরা কিন্তু আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমরা সরাসরি ক্লাস বা লাইভ ক্লাস আমরা যেটা পড়ি, লাইভ ক্লাসে অবশ্যই ক্লাসটা আগে দেখবা। ক্লাসটা দেখে আসার পরে এই টপিকের উপর বেসিস করে বিগত অন্তত 10 থেকে 15 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু মূলত এখানে আলোচনা করব। ওকে? তো বিষয়টা যদি এমন হয় যে তুমি এই টপিকের উপরে ক্লাসটা খুব সুন্দর করে প্রথমে করলে, তারপরে হচ্ছে তুমি এই টপিকের উপর বেসিস করে যে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন যদি তুমি সাথে সাথে সলভ করে ফেলো, তাহলে দেখা যাবে যে এই টপিক নিয়ে আর তোমার কোনো প্রকার বিভ্রান্তি বা কনফিউশন থাকবে না। তো চলো আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের একেবারেই প্রথমে যে টপিকটা তোমাদের জন্য নির্ধারণ করেছি, তোমরা দেখেছো যে একেবারে প্রথমে যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে বাংলা ভাষা। তো এই বাংলা ভাষা টপিকের উপর ভিত্তি করে বিগত 10 থেকে 15 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্নগুলো এসেছে, আমরা আজকে মূলত সেই প্রশ্নগুলো নিয়েই কাজ করব, সেটা নিয়েই কথা বলব। তো চলো তাহলে আমরা আর সময় ক্ষেপণ না করে আস্তে আস্তে শুরু করি আমাদের মূল আলোচ্য বিষয়। দেখো, বাংলা ভাষার উপর ভিত্তি করে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায়, বিশেষ করে তোমরা যদি লক্ষ্য করে দেখো আমাদের যে টেক্সট বই অর্থাৎ নবম দশম শ্রেণীর যে টেক্সট বইটা রয়েছে, এই টেক্সট বইয়ের উপর ভিত্তি করে অর্থাৎ বোর্ড কর্তৃক প্রদত্ত যে বইটা রয়েছে এই বইয়ের উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন কিন্তু বিভিন্ন বছর বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। বিশেষ করে আমরা আজকে প্রথম দিকে যদি বলি ক ইউনিট, খ ইউনিট, ঘ ইউনিট বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ইউনিটের একটা সমন্বিত বা সমন্বয় করে আমরা একটা ক্লাস বা লেকচার আজকে বানিয়েছি তোমাদের জন্য, এবং এই টপিকের উপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো হয়েছে আমরা আজকে সেটাই সলভ করব। তো দেখো, আমরা প্রথমে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, এবং তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা 20-21 শিক্ষাবর্ষে এসেছে। তো তার মানে এই প্রশ্নটা কিন্তু একেবারে সাম্প্রতিক সময় আসা একটা প্রশ্ন, এবং তোমরা প্রশ্নটার দিকে তাকালেই দেখতে পাচ্ছ যে এদিকে জেলের ভিতর আমরা দুইজনে প্রস্তুত হইতেছিলাম, এর চলিত রীতি কোনটি? তো চলিত রীতি বলতে কি বোঝায়? আমরা সবাই জানি যে যে কোনো ভাষায়, বিশেষ করে আমরা যদি বাংলা ভাষার কথা বলি, বাংলা ভাষায় লেখ্য রীতির কিন্তু দুইটা রূপ রয়েছে। আমরা যে লিখি, এই লেখ্য বা লেখা রীতির দুইটা রূপ রয়েছে। সেই দুইটা রূপের একটা হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে চলিত রীতি, তাই তো? অর্থাৎ আমি যদি এটাকে বলি খুব সুন্দর করে যে আমি এই বিষয়টা, একটা ভাষা হচ্ছে বাংলা ভাষা, আমি এটা লিখলাম, এই লেখার জাস্ট এই ভাষার দুইটা রূপ রয়েছে, একটা হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে চলিত রীতি। চলিত রীতিটা কি? চলিত রীতিটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত যে শব্দটা বা যে ভাষাটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। যেমন দেখো, আমি যদি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাই, জাস্ট এই যে একটা শব্দ ও হইতেছিলাম, এই শব্দটা কিন্তু দেখবা যে সাধারণত আমরা ব্যবহার করি না। অনেক এলাকায় যদিও ব্যবহার করে, কিন্তু দেখবা যে এই শব্দটা আমরা ব্যবহার করি কি হচ্ছিলাম বা হলাম, এই ধরনের শব্দ। তো তাহলে এই যে হইতেছিলাম, খাইতেছিলাম, করতেছিলাম, গিয়েছিলাম, এই শব্দগুলো কিন্তু মূলত সাধু রীতির শব্দ। কেমন? এবং সাধু রীতি কিন্তু একটা সময় এখান থেকে প্রায় 100-150 বছর বা 200 বছর আগে এই বাংলা ভাষাভাষী অঞ্চল, অর্থাৎ আজকে আমরা যারা বাংলা ভাষায় কথা বলছি, আমাদের এর আগের কয়েক জেনারেশন আগে বা এখান থেকে যদি আমি বলি 50 বা 60 বছর বা 100 বছর আগেও কিন্তু এই বাংলা ভাষায় যারা কথা বলতো এদের বড় একটা অংশই কিন্তু কথা বলতো এই সাধু ভাষাতে। তো তোমরা তো সবাই জানো যে ভাষা হচ্ছে সময়ের পরিক্রমায় পরিবর্তিত হয়। তো মানুষ দেখলো যে আসলে সাধু ভাষায় কথা বলা এটা আসলে বেশ কষ্টকর এবং বেশ জটিল। তো মানুষ তার প্রয়োজনে
সময়ের পরিক্রমায় এই শব্দগুলো আস্তে আস্তে মডিফাই করে নিল। যেমন দেখো, যেদিকে জেলের ভিতর আমরা দুইজনে প্রস্তুত হইতেছিলাম, এইটাকে যদি আমি খুব সিম্পলি ভাবে বলি যে এদিকে জেলের ভিতর আমরা দুইজনে প্রস্তুত, এই যে দেখো, হচ্ছিলাম। এবং দেখো মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এদিকে জেলের ভিতর আমরা দুইজনে প্রস্তুত হচ্ছিলাম, আমরা দুইজনে প্রস্তুত হচ্ছিলাম। আচ্ছা, এখানে এ এবং বি দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি ভাবে একেবারেই সেম, তাই তো? এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এ এবং বি আসলে তো দুইটা একেবারে সেম হয়ে গেছে, তো কি হবে তাহলে? আসলে এখানে যেভাবেই হোক, এখানে প্রশ্নে বা দেখা গেল স্লাইডে কোনো একটা জায়গায় সামান্য একটু মিস্টেক হয়েছে। আমি ধরে নিচ্ছি বি নাম্বারটা আপাতত কারেক্ট। এখানে মনে করো যে আমরা দুইজনে, মনে করো এই বানানটাই এরকম ছিল যে প্রস্তুতি হচ্ছিলাম, তো আসলে প্রস্তুতি বলে তো কিছু নাই, মূল শব্দটা হচ্ছে প্রস্তুত হচ্ছিলাম। তো দেখো এ নাম্বার হচ্ছে না, সি নাম্বার হচ্ছে না। সি নাম্বার কেন হচ্ছিলাম? হইতেছিলাম, এখানে হইতেছিলাম। তো সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু বি নাম্বারটাই কারেক্ট। বি নাম্বারটা কেন কারেক্ট? একমাত্র দেখো এখানে হইতেছিলাম এই শব্দটার চলিত রূপ হচ্ছে হচ্ছিলাম, এটাও আছে, এবং অন্যান্য শব্দগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখো, যে কোনো ভাষার যে লেখ্য রীতি, অর্থাৎ আমরা যে ভাষাটা যখন লিখি, এই লেখ্য রূপের কিন্তু মূলত, অর্থাৎ মানুষ দুই প্রক্রিয়ায় লিখতে পারে, সাধু রীতিতেও লিখতে পারে এবং চলিত রীতিতেও লিখতে পারে। তো সাধু রীতিটা আমরা সাধারণত লেখার ক্ষেত্রে ব্যবহার করি না, ইভেন আমরা বলার সময় ব্যবহার করি না, আমরা সাধারণত চলিত রীতিটা লিখি এবং বলি। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের 2020 এবং 21 শিক্ষাবর্ষে আসা একটা প্রশ্ন। এবং দেখো পরবর্তীতে একই একটা প্রশ্ন যে বলল, কে বাবা তুমি? চিনলাম না তো, এর সাধু রীতি কোনটি? প্রশ্ন বুঝে কিন্তু আনসার করতে হবে। দেখো একটু আগে আমরা একটা প্রশ্ন সমাধান করে আসলাম, ওই প্রশ্নে কিন্তু চেয়েছিল এটার চলিত রীতি কোনটি। আর এই প্রশ্নে কিন্তু বলা হচ্ছে যে এখানে এই বাক্যটার যেভাবেই হোক এটা চলিত রীতিতে রয়েছে প্রশ্নটা, অর্থাৎ চলিত ভাষায় কিন্তু প্রশ্নটা করা হয়েছে। এখন এইটার সাধু রীতি কোনটি? তো এইটার সাধু রীতি কোনটি এটা আমাদের জানার জন্য প্রথম কথা সেটা হচ্ছে যে আমরা একটু নিজেরা চিন্তা ভাবনা করব। সবসময় মনে রাখবা, সাধু রীতিতে সবসময় এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ এটা কোনো না কোনো ভাবে পরিবর্তন হয়। যেমন চেনলাম, এটা অবশ্যই একটা ক্রিয়াপদ, এবং দেখবা বাক্যটা আসলে শুদ্ধ রূপ এখানে করা হয়নি, কেননা প্রয়োজন নেই। দেখো যেটা বলছিলাম, সাধু থেকে চলিত বা চলিত থেকে সাধু, তুমি যাই করো না কেন সবসময় মনে রাখবা যে ক্রিয়ার পরিবর্তনটা তোমাকে মোটামুটি ভাবে করতে হবে। যেমন দেখো একটু আগে বলছিলাম যে খাইতেছিলাম, এটা হচ্ছে কি সাধু রীতির একটা ক্রিয়াপদ, তো এটার চলিত রূপ কি? খাচ্ছিলাম। গিয়েছিলাম, সাধু রীতির একটা ক্রিয়াপদ, এটার চলিত রূপ কি? গিয়েছিলাম। তো দেখবা সবসময় এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা কিন্তু সবসময় কম বেশি পরিবর্তিত হবেই, সেটা তুমি সাধু থেকে চলিত করো, চলিত থেকে সাধুতে করো, ক্রিয়াপদের পরিবর্তন হবে, তারপরে বাকিটা যা হয় হবে। তো দেখো এখানে বলল, এই বললটা এটাও কিন্তু একটা ক্রিয়াপদ। তাহলে আমরা কি করলাম? বললেও এই ক্রিয়াপদ, এটার সাধুরূপ হচ্ছে বলিল। কে বাবা তুমি, এখানে কিছু কারেকশন করার দরকার নেই। এবং দেখো চিনিলাম, এটাও কিন্তু একটা ক্রিয়াপদ। তাহলে দেখো ভাইয়া, ঘুরে ফিরে আমরা কিন্তু এই দুইটা ক্রিয়ার যে রূপ বা দুইটা ক্রিয়াপদের যে রূপ, এটাই কিন্তু চেঞ্জ করলাম। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? তো এই বিষয়টা একটু আমরা মাথায় রাখবো, অর্থাৎ পরীক্ষায় যদি কখনো এখান থেকে এই ধরনের প্রশ্ন আসে, আমরা সবসময় মনে রাখবো যে ক্রিয়ার রূপের পরিবর্তন মোটামুটি ভাবে আমাকে করতেই হবে। থ্যাংক ইউ। খুবই সুন্দর একটা প্রশ্ন, যে আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে নিচের কোন ভাষাটি সমাজের উঁচু শ্রেণীর লোকের মাঝে প্রচলিত ছিল? এটা খুবই ভালো একটা প্রশ্ন, যেটা আমি একটু আগে বলছিলাম, এই যে সাধু ভাষার কথা একটু আগে বলছিলাম। মনে রাখবা ভাইয়া, এই সংস্কৃত ভাষার সাথে মূলত ঘুরে ফিরে এই সাধু ভাষার বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। দেখো খুবই মজার একটা বিষয়,
আজকে আমরা দৈনন্দিন জীবনে এই যে চলিত ভাষা ব্যবহার করছি বা চলিত ভাষায় লিখছি, তো সবসময় মনে রাখবো ভাইয়া, এখান থেকে মোটামুটি 100 বছর আগে যদি তোমার বা আমার জন্ম হতো, দেখতে যে আমরা এই সাধু ভাষায় মোটামুটি লিখতাম এবং বেশিরভাগ ক্ষেত্রে সাধু ভাষায় কথা বলতাম। তো এই বাংলা ভাষা আজকে যে পর্যায়ে এসে উপনীত হয়েছে, এটার বড় একটা অংশ কিন্তু এই সংস্কৃত ভাষা থেকে আগত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই সংস্কৃত ভাষা মোটামুটি বড় একটা অংশ জুড়ে রয়েছে সাধু ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষার সাথে সাধু ভাষা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, সো দেখো, আমরা মনে রাখবো যে মোটামুটি ভাবে 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ বা এই সালটা যদি পরিবর্তিত হয়েও আসে, দেখো কোশ্চেন কিন্তু যে কোনো সময় আপডেট হয়ে আসতে পারে। তুমি ধরে নাও ওখানে সাল একটু পরিবর্তন করে দিছে, কিন্তু সবসময় একটা কথা মনে রাখবা, বাংলা ভাষার যত অতীত থেকে যত সালে প্রশ্ন আসুক না কেন, সেটা সবসময় সাধুর সাথে সম্পৃক্ত হবে, কখনো সেটা চলিত হবে না। আমি ধরে নিচ্ছি এখানে না আসে প্রশ্নটা আসলো যে 1000 বছর পূর্বে আমাদের বাংলা ভাষাভাষী এলাকার মানুষ কোন ভাষায় কথা বলতো, এই প্রশ্নটা আসতেই পারে। তো আমরা এটা মনে রাখবো যে ভাই একদিন বলেছিল যে আমরা যত অতীতে যাব ঠিক ততই আমাদের সাধু ভাষার কাছে যেতে হবে বা সংস্কৃত ভাষার কাছে যেতে হবে। তো সংস্কৃতটা আমরা কথার খাতিরে নিচ্ছি না, কিন্তু সাধু ভাষা কাছে আমাদের যেতে হবে এবং সাধু ভাষা থেকে আস্তে আস্তে কিন্তু চলিত ভাষায় রূপান্তরিত হয়েছে। রাঢ়ী কোন অঞ্চলের ভাষা? বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ 9, 10-এর যে ব্যাকরণ বইটার কথা আমি ক্লাসের শুরুতে বলছিলাম, 9, 10-এর ব্যাকরণ বইটা খুলে তোমরা দেখবা যে তৃতীয় পরিচ্ছেদ বাংলা ভাষার রীতি ও বিভাজন বা তার আগের পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম 1, 2, 3 অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা পরিচ্ছেদেই কিন্তু ঘুরে ফিরে এই বাংলা ভাষার উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন হয়েছে। এবং আমি খুব ভালোভাবেই জানি তোমরা এই 2-3টা চ্যাপ্টার কিন্তু খুব একটা গুরুত্ব দাও না। তোমরা মনে করো যে প্রথম চ্যাপ্টার থেকে মনে হয় প্রশ্ন হবে না, ও দ্বিতীয় চ্যাপ্টার থেকে মনে হয় প্রশ্ন হবে না, কিন্তু সত্যি কথা বলতে এখান থেকে কিন্তু একাধিকবার প্রশ্ন এসেছে। যেমন দেখো, রাঢ়ী কোন অঞ্চলের উপভাষা, এই প্রশ্নটা কিন্তু একেবারে সরাসরি কিন্তু তোমার বই থেকে এসেছে। এবং তোমরা যদি বই অ্যানালাইসিস করো, বইটা পড়তে যেয়ে দেখবা যে সাধারণত বইয়ে লেখা আছে এটা পশ্চিমবঙ্গের উপভাষা। তো আজকে আমরা আরেকটু ডিটেল জানবো যে রাঢ়ী হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া ও বর্ধমান জেলা এবং দক্ষিণবঙ্গের প্রধান কথ্য ভাষা। তো এখন বইয়ে যদি দক্ষিণবঙ্গ না থাকে এবং প্রশ্নে যদি দক্ষিণবঙ্গ না থাকে, আমাদের উত্তর করার দরকার নাই, ঠিক আছে? তো আমরা মূলত এটা মনে রাখবো যে এটা মূলত পশ্চিমবঙ্গের উপভাষা হচ্ছে মূলত রাঢ়ী। তো এখন তুমি বলতে পারো যে ভাই এখন তো আসলে এই ভাষাটা সাধারণত দেখা যায় না। তো ভাষা কিন্তু বাস্তবে কখনো দেখা যায় না। হ্যাঁ, ভাষা হচ্ছে মানে ভাষা কি দেখা যায়? দেখা যায় না, এটা আমরা মানুষের মুখে শুনি। তো পশ্চিমবঙ্গের মানুষ যে এই ভাষায় কথা বলছে, এটা দীর্ঘদিন গবেষণা করে আমাদের যারা বিভিন্ন ভাষাতাত্ত্বিক রয়েছেন, ভাষাবিদ রয়েছেন, ওনারা এটা গবেষণা করে দেখেছেন যে বাংলা ভাষা বা বাংলা এই এলাকাটাকে যদি আমরা ভাগ ভাগ করি, তাহলে দেখা যায় যে পশ্চিমবঙ্গের যে নদীয়া এবং বর্ধমান জেলা বা পশ্চিমবঙ্গের মানুষেরা যে ভাষায় কথা বলে, এটা মূলত রাঢ়ী ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন যে বর্তমান পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত। দেখো, এই প্রশ্নটা একেবারেই পুরোপুরি ঠিক না যে এটা 3,500 মতো ভাষা, 3,500-এর মতো ভাষা বর্তমান পৃথিবীতে প্রচলিত রয়েছে। এটার আশেপাশে, ঠিক আছে? সবসময় মনে রাখবো যে এই তথ্যগুলো কখনো অ্যাবসলিউট হয় না, ঠিক আছে? যেমন মনে করো যে এটার দুটো কমও হতে পারে, দুইটা বেশি হতে পারে, কিন্তু আমরা মনে রাখবো যে আনুমানিক 3,500-এর মতো ভাষা বর্তমান পৃথিবীতে প্রচলিত রয়েছে। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? ইয়েস, আমাদের এটা মনে রাখতে হবে যে এই যে চলিত ভাষার কথা বলছিলাম, কিন্তু আজকে মনে করে দেখো আমরা যদি সাধু ভাষায় প্রতিনিয়ত কথা বলতাম, তাহলে আমাদের আরো কত কঠিন লাগতো। তো এই যে সাধু ভাষা থেকে চলিত ভাষায় এই যে রূপান্তর, এটার পিছনে কিন্তু অনেক ব্যক্তির ভূমিকা রয়েছে বা অবদান রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রেখেছেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী তিনি সবুজপত্র নামে একটা পত্রিকা প্রকাশ করতেন এবং সেই পত্রিকাটা মূলত প্রথম প্রকাশ হয় 1914 সালে। এবং শুনে অবাক হবা,
1914 সাল, তার মানে বুঝতে পারছো এখান থেকে 110 বছর আগে এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল এবং এই পত্রিকার মাধ্যমে কিন্তু প্রমথ চৌধুরী প্রথম চলিত রীতিতে লেখা আস্তে আস্তে শুরু করে। তার মানে একটু বুঝে দেখো, 110 বছর, তার মানে যে খুব বেশি আগে তা কিন্তু না। ওই যে আমি একটু আগে বলছিলাম যে এখান থেকে 100 বছর বা 200 বছর আগে মানুষ সাধু ভাষা ব্যবহার করতো। তো চিন্তা করে দেখো, প্রমথ চৌধুরী যখন এই পত্রিকার মাধ্যমে চলিত ভাষায় লেখা শুরু করলেন, এটা আসলে আমি তোমাদের বললে তোমাদের আরো ভালো লাগতো, ওই সময় কিন্তু অনেক মানুষ কিন্তু তার বিরোধিতা করেছিল। কেন বিরোধিতা করছিল জানো? কেননা আসলে দেখবা আমরা মানুষ এমন একটা প্রাণী, আমরা খুব সহজে মানে পরিবর্তনটা খুব সহজে একবারে মেনে নিতে পারি না, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে যখন এটা পত্রিকায় প্রকাশিত হতে শুরু হলো, মানুষের কাছে চলিত রীতির অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে গেল, বুঝতে পারছো? আর তারপর থেকে কিন্তু আস্তে আস্তে লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে মানুষ এই চলিত রীতি ব্যবহার করতে থাকে। তার মানে আমার মনে হয় আমাদের সবার উচিত যে প্রমথ চৌধুরীকে একটা স্যালুট দেওয়া। আজকে উনি যদি এই চলিত রীতি ব্যবহার না করতেন, তাহলে তোমার বা আমার কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে যেত এই ভাষাটা ব্যবহার করা এবং প্রয়োগ করা, ঠিক আছে? তো চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? তো আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা যেটা একটু পড়াশোনা করেছি, আমরা দেখেছি যে একেবারে প্রথম পরিচ্ছেদে কিন্তু বাংলা ভাষা কোন কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা কোন কোন ভাষা গোষ্ঠীর সাথে সম্পর্কিত, এটা কিন্তু মোটামুটি আমরা দেখেছি। তো সেটা দেখতে যে আমরা দেখেছি যে মূলত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটা ভাষা। তো তোমরা যখন ক্লাসটা করেছো, তোমরা নিজেই আশা করি দেখেছো যে আসলে ইন্দো ইউরোপীয় বলতে কি বোঝে এবং সে ভাষা গোষ্ঠীগুলো কি। আশা করছি ক্লাসের সাথে এটা সমন্বয় করে পড়লে এবং দেখলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে কি বলা হয়? এটা খুবই ভালো একটা প্রশ্ন, যে ভাষা তাত্ত্বিক। একটু বুঝতে হবে একটা ভাষা কোথা থেকে কিভাবে উৎপত্তি লাভ করেছে এবং এটা কিভাবে ক্রম বিকশিত হয়েছে, একের পর এক সেটা ডেভেলপ করেছে। এটা কিন্তু তুমি বা আমি কিন্তু এটা নিয়ে কাজ করব না বা করি না, কিন্তু যারা এটা নিয়ে বছরের পর বছর শত শত বছর রিসার্চ করেছে তাদেরকে আমরা বলবো ভাষাতাত্ত্বিক। ওকে, বাংলা লিপির উৎস কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা প্রথম পরিচ্ছেদ নবম দশম শ্রেণীর প্রথম পরিচ্ছেদটা পড়েই আমরা কম বেশি এটা দেখেছি যে বাংলা লিপি, লিপি বলতে কি বোঝায়? আজকে আমরা অ লিখি এভাবে, ক লিখি এভাবে, তাই না? এটাকে একটা একটা বলা হয় লিপি। এই যে লিপিটা, এই লিপিটা হচ্ছে মূলত ব্রাহ্মী লিপির সাথে কানেক্টেড বা সম্পর্কিত। ব্রাহ্মী লিপিতেও দেখা গেল যে ওটা হয়তোবা এরকমই ছিল, হয়তো ওটা এই ফরম্যাটে না থেকে হয়তো এরকমই ছিল, ঠিক আছে, হয়তো এরকম ছিল, কটা হয়তোবা মনে করো এরকম ছিল, এরকম কিছু একটা আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো এইভাবে আস্তে আস্তে রূপান্তরিত হতে হতে আজকে কিন্তু বাংলা ভাষায় পরিগণিত হয়েছে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে ব্রাহ্মী লিপির সাথে সরাসরি সম্পর্ক রয়েছে আমাদের বাংলা লিপির। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন কি, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে দেখো, আমি একটু আগে কিন্তু একবার বলছিলাম যে ক্রিয়াপদ পরিবর্তিত হবেই, এবং মনে রাখবা সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর বা চলিত থেকে সাধু ভাষায় রূপান্তরের ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই ক্রিয়াপদ তো 100% পরিবর্তন করতে হবে, পাশাপাশি সর্বনামটাও কিন্তু পরিবর্তন করা লাগতে পারে। এই প্রশ্নটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা এসেছে, ইভেন অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসেছে। সুতরাং তোমার উচিত হবে এটা খুব সুন্দর করে প্রশ্নটা মনে রাখা যে সাধু ভাষা থেকে চলিত ভাষায় এই যে পার্থক্য, এটা মূলত হয় ক্রিয়াপদ এবং সর্বনাম পদে। থ্যাংক ইউ। বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়? এটা তোমরা বুঝতেই পারছো, দ্বিতীয় পরিচ্ছেদ থেকে মূলত প্রশ্নটা এসেছে, এবং আমরা সবাই জানি যে পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুম্পসাও তিনি রচনা করেছিলেন ভোকাবুলারিও এম ইডিওমা বেনগেল্লা নামে একটা বই, এবং বইটি কিন্তু মূলত পর্তুগিজ ভাষায় লেখা হয়েছিল। এবং সাল্টো ভাইয়েরা একটু কষ্ট করে মনে রাখবা 1743 সালে, এখান থেকে কিন্তু ভাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? পর্তুগিজ ভাষায়। একটু বোঝার চেষ্টা করো, পর্তুগালের রাজধানী কিন্তু লিসবন, তাই না? তো আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় এত বই লিখছি, এটা সেটা আরো কত কিছু,
কিন্তু আমাদের এই ভাষার প্রথম যে ডিকশনারি বলো বা ব্যাকরণ বলো বা গ্রন্থ বলো যাই বলো, সেটা কিন্তু লেখা হয়েছিল মূলত পর্তুগিজ ভাষায়। সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। এটা একটু আগে আমি বারবার বলেছি যে সাধুরীতি বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ মেনে চলে বা অনুসারে। চলিত ভাষায় আমরা যা খুশি তাই বলতে পারি, যা খুশি তাই লিখতে পারি, কিন্তু ভাই যখন আমরা সাধুরীতিতে লিখব, খুবই হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে লিখতে হবে এবং বলতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা মনে রাখবো বাংলা ভাষার সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণ পদ্ধতি মেনে গুনে চলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কোন প্রাকৃত রূপ থেকে এসেছে? দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগত একটা প্রশ্ন। তার মানে দেখো তোমরা কিন্তু প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ অনেকেই গুরুত্ব দিয়ে পড়ো না, আমি বারবার বলছি। তো ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সালে এই প্রশ্নটা এসেছে। তো তোমার কি মনে হয় না এই তো জাস্ট 4-5 বছর বা 5-6 বছর আগের প্রশ্ন? সো তোমার সময় একটা প্রশ্ন এই ধরনের আসতেই পারে, এটা আহামরি কঠিন কিছু না। তো আমি একটা কথাই বলবো যে এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ আসবে, তুমি সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো। সো দেখো প্রশ্নটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কোন প্রাকৃত রূপ থেকে এসেছে, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আমাদেরকে অবশ্যই একটা জায়গায় অনেক বেশি সম্মান করতে হবে। অবশ্যই তিনি অনেক বেশি সম্মানের পাত্র, এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। বাংলা ভাষা নিয়ে বাংলাদেশে বসবাসকারী যে কয়জন মানুষ সবচেয়ে বেশি বাংলা ভাষা নিয়ে গবেষণা করেছেন, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, তার মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবচেয়ে অগ্রগামী বা একেবারে পথিকৃৎ। সুতরাং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু বলেছেন যে গৌড়ী প্রাকৃত বা গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং তথ্যটা যথার্থ। দ্রাকমে থেকে দ্রব্য, দ্রব্য থেকে দাম, এটাও ঢাকা ইউনিভার্সিটিতে দেখো 15-16 সালে আসা একটা প্রশ্ন, এবং আমাদের মনে রাখতে হবে এই প্রশ্নটা হচ্ছে মূলত এই প্রশ্নটা অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে, একটা প্রতিযোগিতামূলক কোনো একটা ব্যাংক বা পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে দাম এই শব্দটা মূলত কোন ভাষা থেকে আগত একটা শব্দ। দ্রাকমে থেকে দ্রব্য, দ্রব্য থেকে দাম শব্দটির বিবর্তন হলো যেভাবে, যে এটা হচ্ছে প্রাচীন গ্রিক থেকে মূলত, অর্থাৎ গ্রিক ভাষা থেকে মূলত এই দাম শব্দটা এসেছে। এটা আগের ব্যাখ্যাটা এখানে চলে এসেছে, আমরা মনে রাখবো সহজ কথায় যে গ্রিক ভাষা থেকে বাংলা ভাষায় বেশ কিছু শব্দ শক্তিশালী জায়গা করে নিয়েছে, তার মধ্যে দাম শব্দটা একটা। যেমন আমরা বলি ভাই এটার দাম কত, এটার দাম কত নেবেন, এই দাম শব্দটা এসেছে মূলত গ্রিক ভাষা থেকে। বঙ্গ কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি? অপর ভাষা হচ্ছে অসমিয়া বা অসমিয়া, যাই বলো না কেন। দেখো এত কিছু বোঝার দরকার নেই, আমরা মনে রাখবো যে বঙ্গ কামরূপী এটা একটা ভাষা গোষ্ঠীর নাম, এখান থেকে দুইটা ভাষার জন্ম হয়েছে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমিয়া। সহজ কথা, ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে যে প্রশ্নটার কাছে আমরা যাব সেটা হচ্ছে বাংলা ভাষার উপভাষা নয় কোনটি? খুবই ভালো একটা প্রশ্ন, এটা খুব কমন সেন্সের প্রশ্ন। আমরা যারা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় একটু পড়াশোনা করেছি, বিশেষ করে এই প্রশ্নটা এসেছে মূলত হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ বা দ্বিতীয় অধ্যায় থেকে। তো সেখানে আমরা দেখেছি যে প্রথম ভাষাগোষ্ঠী পড়াশোনা করতে গেলে দেখা যাচ্ছে যে সেখানে আমরা রাঢ়ী ভাষা পড়েছি, ঝাড়খণ্ডী কোনো একটা এলাকার উপভাষা, কামরূপী কোনো একটা এলাকার উপভাষা, কিন্তু সিংহলি এটা কিন্তু কোনো না কোনো ভাবেই, আর যাই হোক, বাংলা ভাষার সাথে সম্পর্কিত কোনো উপভাষা নয়। সিংহলি অবশ্যই একটা ভাষা, এবং আমরা সবাই জানি যে শ্রীলঙ্কার মানুষেরা যে ভাষায় কথা বলে সাধারণত সেটাকে সিংহলি ভাষা বলা হয়, তাই না? তো ওইটা কিন্তু শ্রীলঙ্কার মানুষের একটা ভাষা বা উপভাষার যাই হোক না কেন, অন্তত আর যে বাংলার সাথে কিন্তু এটা সম্পর্ক নাই। দ্যাটস ওয়াই প্রশ্নটা বুঝে শুনে উত্তর করতে হবে। পরবর্তী প্রশ্ন, যে যে লেখ্য ভাষার দুটি রূপের নাম কি? আমি একটু আগে আমি হচ্ছে একেবারে ক্লাসের শুরুতেই দেখো, মানে আজকের এই টপিকের শুরুতে কিন্তু এটা বারবার বলছিলাম যে মনে করো বাংলা ভাষা একটা ভাষা, তো এই ভাষা লেখ্য রূপ অর্থাৎ লেখার রূপ, লেখ্য মানে লিখিত রূপ। তো এই লিখিত রূপ এর দুইটা অংশ রয়েছে, একটা সাধু, একটা চলিত। আর
এই একটা লেখার রূপ। আর একটা বিষয় কি, কথ্য ভাষা। কথ্য ভাষা মানে কি, কথ্য ভাষা মানে হচ্ছে কথার ভাষা। অর্থাৎ দৈনন্দিন জীবনে এই যে আমরা এত কথা বলছি হাজার 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 কথা বলছি, এই কথ্য ভাষার আবার দুইটা রূপ রয়েছে। একটা হচ্ছে চলিত রূপ এবং একটা হচ্ছে আঞ্চলিক রূপ। এটা নিয়ে আমরা ক্লাসে ডিটেলস বলেছি, এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো এই কথ্য ভাষার রূপ দুইটা, চলিত এবং আঞ্চলিক। আর লেখ্য ভাষার রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাধু এবং চলিত। তো আমরা খুবই মনোযোগ রাখবো প্রশ্নটার উপরে, কারণ এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা কে করেন? এটা রাজা রামমোহন রায়। আমরা ব্যাকরণ বই পড়তে যেয়ে দেখেছি রাজা রামমোহন রায় হচ্ছে প্রথম ব্যক্তিত্ব। তিনি প্রথম গৌড়ীয় ব্যাকরণ নামে যে ব্যাকরণটা তিনি রচনা করেছিলেন 1833 সালে, আমরা দেখেছি। তো সাধু ও চলিত রূপের মধ্যে এই যে তুলনামূলক গবেষণা, এই যে পার্থক্য বা এইটা নিয়ে রিসার্চ এন্ড অ্যানালাইসিস, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রাজা রামমোহন রায় শুধু একজন সমাজ সংস্কারকই ছিলেন না, তিনি কিন্তু একজন ভাষাবিদ বা ভাষাতাত্ত্বিকও বটে। 1833 মানে একটু চিন্তা করে দেখো, সেই সময় ব্যাকরণ বই রচনা করা এবং একটা বিদেশি ভাষা থেকে অনুবাদ করে ব্যাকরণ বই লেখা, এটা কিন্তু ভাই আসলে এখনকার সময় দাঁড়িয়ে এটা চিন্তা করা যাবে না। সে সময় কিন্তু বাস্তবতা অনেক কঠিন ছিল। তো রাজা রামমোহন রায় অনেক বড় একটা কাজ করেছিলেন এবং রাজা রামমোহন রায়ের পরবর্তীতেই কিন্তু অন্যান্য ভাষাবিদরা সে সুযোগ পেয়েছিলেন। ঠিক আছে, তো রাজা রামমোহন রায়কে এই জন্য আমাদের অবশ্যই অনেক সম্মান এবং শ্রদ্ধা করতে হবে এই জায়গা থেকে। রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার রয়েছে? এটা সরাসরি একেবারে বই থেকে এসেছে এবং আমরা জানি যে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলে কামরূপী উপভাষার ব্যবহার রয়েছে। অর্থাৎ সহজ কথা, রংপুর এলাকার মানুষ যে ভাষায় কথা বলে, এখন যে ভাষাটা কথাকে বলে, সেটা ভাষাভাষী বা ভাষা গোষ্ঠীর দিক থেকে আমরা যদি বলি, সেটা হচ্ছে কামরূপ উপভাষার অংশ। এখন মনে করো এই প্রশ্নটা শিক্ষক যদি চান, সম্মানিত শিক্ষক যদি চান যে তিনি প্রশ্নটা একটু কঠিন করে দিবেন, তিনি পারে না। তো আমি এখানে রংপুরের জায়গায় মনে করো যে আমি খুব সিম্পল করে এখানে একটা প্রশ্ন দিলাম যে ঠাকুরগাঁও বা নীলফামারী, বা আমি ধরে নিলাম যে জয়পুরহাট। তো এই এলাকার মানুষ কোন উপভাষার ব্যবহার করে? তো এটার কি উত্তর কাছাকাছি কি কামরূপ হবে না? পড়ার সময় একটু বুঝে শুনে এইভাবে পড়তে হয়। টিচার চাইলে ওখানে রংপুরের জায়গায় তার পাশের ডিস্ট্রিক্টটা দিতেই পারেন। তো তার মানে কি উত্তর মিসিং হয়ে যাবে? না, একটু চিন্তা ভাবনা করে পড়লে এই ধরনের প্রশ্ন উত্তর করা যায়। বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে কি? এই যে একটু আগে আমি বলে আসছি যে ব্রাহ্মী লিপি থেকেই মূলত বিবর্তনের মাধ্যমে আস্তে 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 আজকে বাংলা লিপির উদ্ভব হয়েছে। এটা আমি একটু আগে বলে আসছি, এই জন্য এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখান থেকে বিসিএস পরীক্ষায় বা যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরি বাকরির পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে এবং এই তিনটা জায়গা খুব সুন্দর করে একেবারে মনে রাখার চেষ্টা করবা। ভাষার মূল উপাদান ধ্বনি, জাস্ট তিনটা শব্দ মনে রাখবা, মূল উপাদান ধ্বনি, কিন্তু মূল উপকরণ বাক্য। তোমরা যদি পারো ভাইয়া এটা এক্ষুনি লিখে রাখো, খাতায় সুন্দর করে নোট করে রাখো। উপাদান ধ্বনি, উপকরণ বাক্য, আর বাক্যের মৌলিক উপাদান শব্দ। জাস্ট এই তিনটা জায়গা একটু সুন্দর করে মনে রাখো। এখান থেকে যে কোনো ভাবে যে কোনো সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বোঝাতে পেরেছি বিষয়টা? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, যে ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? ওই যে বারবার এই প্রশ্নটা একটু আগে এসেছে, দেখো এই প্রশ্নটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে, দেখা গেল এই প্রশ্নটাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছে একটু ঘুরায়। প্রশ্নটা কেমন ছিল? যে ভাষার কোন রূপ সুনির্দিষ্ট বা সুনির্ধারিত রূপ বা রীতি বা নীতি মেনে চলে। দেখো ওই একই কথা, জাস্ট প্রশ্নটা হচ্ছে এখানে যে ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে। তো আমরা সবাই জানি, একটু আগেই বলেছি যে সাধু ভাষা অবশ্যই অবশ্যই সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে। চলিত ভাষা যে সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে নাও চলতে পারে, কিন্তু সাধু ভাষা অবশ্যই সুনির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলবে। রূপতত্ত্বের অপর নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা থেকে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা গেছে। অনেক সময় ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে
রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি, এটা মনে রাখতে হবে আমাদের। প্রথম কথা হচ্ছে আমরা মনে রাখবো যে শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। এটা কিন্তু ভাইয়া অনেকেই জানে না, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে শব্দতত্ত্বের আরেক নাম কি। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। এটা হচ্ছে প্রথম কথা। আর আমি একটা বিষয় তোমাদেরকে একটু সুন্দর একটা পরামর্শ দিই, এটা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে মূলত যে শব্দতত্ত্ব বা এই যে রূপতত্ত্ব এর আলোচ্য বিষয় কি, অর্থাৎ শব্দতত্ত্ব ব্যাকরণের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে। সুন্দর করে মনে রাখবা, পারলে বইয়ে মার্ক করে রাখো, শব্দ, পদ, উপসর্গ, অনুসর্গ, বচন, সমাস, প্রকৃতি প্রত্যয়, ক্রিয়ার কাল। চিন্তা করে দেখো বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো নিয়ে আমরা সবসময় বিভ্রান্ত থাকি, সেইগুলো বেশ বড় একটা বিষয় কিন্তু এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, যে এখান থেকে পরীক্ষায় যে কোনো সময় যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসলো যে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়। তোমাদের ক্লাসে কিন্তু এটা সুন্দর করে বোঝানো হয়েছে যে এই যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, এটার কোনটার সাথে কোনটা আলোচ্য বিষয় বা আলোচিত হয়, এটা খুব সুন্দর করে তোমরা নোট করবা এবং নোট করে পড়বা। পরীক্ষায় কিন্তু এখান থেকে একাধিকবার প্রশ্ন এসেছে। একটু আগে এটা বোঝানো হয়েছে যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আমি একটু আগে বলেছি যে দেখো ভাষার মূল উপাদান কিন্তু ধ্বনি, কিন্তু এটা যদি আমি দিয়ে দিই মূল উপকরণ, তখন কিন্তু সেটা হয়ে যাবে বাক্য। তো এই যে দেখো ছোট ছোট এই পার্থক্যগুলো কিন্তু একটু সুন্দর করে পড়তে হয়, যে ভাষার মূল উপাদান কি, মূল উপকরণ কি, একটু বুঝে শুনে পড়লে পরীক্ষা উত্তর করতে পারবা। এই প্রশ্নটা একাধিকবার এসেছে, এটা নিয়ে আর কথা না বলি। জাস্ট দেখো, একবার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এটা, একবার আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, কিন্তু প্রশ্ন কিন্তু একই, যে কোন লিপি বিবর্তিত হয়ে বাংলা লিপি জন্ম হয়েছে। আমরা জানি যে ভারতে দুই ধরনের লিপি ছিল, মানে প্রাচীন ভারতে খরষ্টি এবং ব্রাহ্মী লিপি, এবং ব্রাহ্মী লিপি বিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে কবে? খুবই ভালো একটা প্রশ্ন। আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, এটা বাংলাদেশ সরকার 1987 সালে আইন দ্বারা রীতিসিদ্ধ করেছিল, এবং সেই থেকে বাংলা ভাষায় কিন্তু আমাদের মূলত শুধু আমাদের মাতৃভাষা না, আমরা আইনগতভাবে আমাদের ভাষা হচ্ছে মূলত বাংলা ভাষা, এবং এটার আইন পাশ হয়েছে। কোন ভাষার নিজস্ব লিপি নেই? সব ভাষার নিজস্ব লিপি রয়েছে, কিন্তু চাইনিজ ভাষা বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ যেটার কোনো নিজস্ব লিপি নেই, এটা আমরা মনে রাখবো। ওকে, পরবর্তী প্রশ্ন, যে লিপিতে বাংলা ভাষা লেখা হয় তার নাম কি? এই যে একেবারে দেখো একটা কমন সেন্সের প্রশ্ন, বাংলা ভাষা লেখা হয় কোন লিপিতে? এই যে আমি লিখছি অ, আমি লিখছি ক, এই লিপির নাম কি? বাংলা লিপি। সহজ কথা, এটা তো প্রথম কথা, এটা একটু মাথায় রাখতে হবে। এবং প্রশ্নটাই কিন্তু দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে, কিন্তু খুবই স্মার্ট একটা প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং এবং খুবই স্মার্ট প্রশ্ন আমার কাছে মনে হয়েছে। এটাও খুব ভালো একটা প্রশ্ন, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অভিধান কোনটি? বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক লিখিত একটা অভিধান বা ডিকশনারি, আমরা যাই বলি না কেন। এবং উনি এই ডিকশনারিতে একই শব্দ এক এক এলাকার মানুষ কিভাবে প্রয়োগ করে বা ব্যবহার করে তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন। পরবর্তী প্রশ্ন, যে মানুষের উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? আমরা সবাই জানি মানুষের উচ্চারিত, অর্থাৎ মানুষের মুখে উচ্চারিত প্রত্যেকটি অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে মূলত কি বলা হয়? মূলত বলা হয় ভাষা। ঠিক আছে, কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? আমরা সবাই জানি গৌড়ীয় ব্যাকরণ, কেননা এখানে যে ব্যাকরণ গ্রন্থগুলোর নাম ভাইয়া দেখতে পাচ্ছ, এর মধ্যে সবচেয়ে গৌড়ীয় ব্যাকরণ আমরা সবাই জানি যে রাজা রামমোহন রায়, তিনি মূলত 1833 সালে এই গ্রন্থটা বা ব্যাকরণটা রচনা করেছিলেন। তো পরবর্তীতে এই বাকি গ্রন্থগুলো লেখা হয়েছে বা ব্যাকরণ লেখা হয়েছে, কিন্তু সবচেয়ে প্রাচীন হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ভাষার মূল উপাদান কি? এই যে প্রশ্নটা একটু আগে বললাম, যে ভাষার মূল উপাদান এটা, আবার ভাষার মূল উপকরণ কিন্তু আরেকটা। সো আমরা কিন্তু এটা সুন্দর করে মনে রাখবো। ঠিক আছে, ভাষার মূল উপাদান হচ্ছে মূলত ধ্বনি। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, যে কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? আমরা সবাই জানি যে সাধু রীতিতে সবসময় তৎস বা সংস্কৃত শব্দ থাকবে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম যে
সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় আজকে রূপান্তরিত হয়েছে এবং সেই সংস্কৃত ভাষার বড় একটা জায়গা জুড়েই কিন্তু ছিল সাধু ভাষা। এটা আমি কিন্তু শুরুতে বলেছি। বাংলা ভাষার নিকট আত্মীয় কোনটি? আমরা মনে রাখবো যে বাংলা ভাষার তুলনামূলকভাবে নিকট আত্মীয় হচ্ছে অহমিয়া বা উড়িয়া। তো যেহেতু এখানে অহমিয়া নেই, এই জন্য আমরা এটার উত্তর করছি উড়িয়া বা উড়িয়া, যাই বলো না কেন। সাধারণত উড়িষ্যার মানুষেরা উড়িয়া ভাষায় কথা বলে। খুবই মজার একটা প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের সূচনাকাল কোনটি? 650 খ্রিস্টাব্দে। এটা আমরা একটু মনে রাখবো যে বাংলা ভাষা আজকে যে পর্যায়ে এসেছে এটা তো অবশ্যই একটা সূচনা হয়েছে। তো এক একজন ভাষাবিদ বা ভাষাতাত্ত্বিক এক একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে আনুমানিক 650 খ্রিস্টাব্দ থেকে বাংলা সাহিত্য বলি বা বাংলা ভাষার বলি এর সূচনাটা হয়েছে। তো যেহেতু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখন পর্যন্ত বাংলা ভাষায় সবচেয়ে প্রখ্যাত বা খ্যাতিমান ভাষাবিদ, আমরা তার দেওয়া তথ্যটাই গ্রহণ করব। এটা আমরা সবাই জানি যে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এটা আমরা ইতিমধ্যে বলেছি, এই জন্য এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠী থেকে জাত? এই প্রশ্নটাও কিন্তু একটু মনে করে দেখো, কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে একটু আগে এসেছিল, খুব সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করেছি যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে জাত হচ্ছে বাংলা ভাষা। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব? আমার মনে হয় এই প্রশ্নটা ইতোমধ্যেই 3 থেকে 4 বার এসেছে। এখন তোমরা বলতে পারো যে ভাই একই প্রশ্ন কেন বারবার দেখাচ্ছেন বা পড়াচ্ছেন? এটা কারণ হচ্ছে একটাই, দেখো একই প্রশ্ন একবার এসেছে রাজশাহী ইউনিভার্সিটিতে, একবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, একবার দেখা গেল ঢাকা ইউনিভার্সিটিতে, কোনো না কোনো ভাবে। সো যেহেতু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, জাস্ট তোমাদেরকে দেখানো যে এই টপিক থেকে কিন্তু যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। বাংলা সাহিত্যের ইতিহাসকার নন কে? বাংলা সাহিত্যের ইতিহাসকার নন হচ্ছে আপাতত যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি মূলত বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে খুব একটা কাজ করেননি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন যেটা, যে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে সর্বস্তরে বাংলা ভাষা বাধ্যতামূলক করেন কোন দশকে? আমরা মনে রাখবো যে দেখো একটু আগে কিন্তু আমরা এটা পড়ে এসেছি যে সর্বস্তরে বাংলাদেশ সরকার 1987 সালে কিন্তু বাংলা ভাষা প্রচলন আইন জারি করে। কিন্তু আমরা মনে রাখবো 1987 সাল মানে কিন্তু সেটা 1990 এর দশক আর কি। সবসময় মনে রাখবা দশক সবসময় পরবর্তী সালকে নির্দেশ করে, ঠিক তার কাছাকাছি 1987, ঠিক তার পরপরই হচ্ছে মূলত 1990। এই জন্য আমরা বলবো 1990 এর দশক মানে হচ্ছে 1981 থেকে শুরু করে বা 1980 থেকে শুরু করে 1989 এরকম একটা বিষয়। তো যেহেতু 1987 সাল, আমরা এই জন্য বলছি এটা 1990 এর দশক। ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা এই টপিকের উপরে কিন্তু এতদিন ভাবতাম বা মনে করতাম যে এই বাংলা ভাষা টপিকটার উপর ভিত্তি করে মনে হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে খুব একটা প্রশ্ন আসেনি, কিন্তু আজকের আমরা একটা জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম যে এই বাংলা ভাষা, অর্থাৎ আমরা যদি সেটা বলি 9-10 যে টেক্সট বই বা ব্যাকরণ যে বইটা, এই বইয়ের যে প্রথম দিককার 3-4টা চ্যাপ্টারের সাথে কিন্তু সমন্বয় রেখে বিগত বিভিন্ন বছরে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে। তো সেই প্রশ্নগুলো ভাইয়া আমরা এতক্ষণ নাড়াচাড়া করলাম, একটু আলোচনা করলাম। তোমরা জাস্ট একটা কাজ করবা, প্রথমে তো অবশ্যই সুন্দর করে ক্লাসটা দেখবা এবং ক্লাস করার পরে এসে সাথে সাথে এই যে অ্যাডভান্স লেভেলের যে কোশ্চেনগুলো আমরা সলভ করলাম এটা সুন্দর করে দেখে নাও, তাহলে আশা করছি এই টপিক রিলেটেড আর কারো কোথাও কোনো প্রকার কনফিউশন থাকবে না। তাহলে আজকে পর্যন্তই, আশা করছি পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে ঠিক একইভাবে কোশ্চেন্স অ্যানালাইসিস করব এবং সবাই মিলে ডিসকাস করে সমাধান করব। থ্যাংক ইউ।